আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকের জীবনেই সঞ্চয় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষের জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন হয়, এবং আপনি প্রতিনিয়ত যে অর্থটা উপার্জন করবেন এটা যদি আপনি প্রতিনিয়ত শেষ করে ফেলেন, তাহলে আপনার যখন একসাথে অনেকগুলো টাকা প্রয়োজন হবে তখন কিন্তু আপনি সেটা পাবেন না। আপনার অন্যের কাছে ধার করতে যাওয়া লাগবে, বড়ের কাছে, বা আপনাকে বিপদের সম্মুখীন হওয়া লাগবে। এজন্য সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের জীবনের নিরাপত্তা। তো আমাদের কারো জীবনে কিন্তু আমরা বলতে পারি না যে আমরা আজকে সকালে বাসা থেকে বের হলাম, আমরা আবার সুস্থভাবে দিন শেষে কাজ শেষ করে বাসায় ফিরে আসবো, এই নিশ্চয়তা কেউ দিতে পারি না। সম্প্রতি দু একদিন আগে ঢাকায় মেট্রো রেলের আপনার যে স্প্রিং এর রাবার, এটা ধসে খুলে পড়ে একজন পথচারীর অত্যন্ত নির্মম মৃত্যু হয়েছে। আপনারা সবাই জানেন, তার সুন্দর ফুটফুটে বাচ্চা ছিল বাসায় দুইটা, এবং তার ওয়াইফ আছে। তাদের আহাজারি, তাদের কি করুণ অবস্থা। সে বাচ্চার বাবা, যিনি আসলে পথচারী মারা গিয়েছেন এই ঘটনায়, উনি তার বাচ্চাদের, ওনার ওয়াইফ বলতেছিল যে আসলে একজন ভিআইপি বা একজন বড় লোকের বাচ্চাকে যেভাবে লালন পালন করে, ঠিক সেভাবে তিনি লালন পালন করতেন। এবং মারা যাওয়ার পরে এখন ওই বাচ্চাদের কি হবে সেটাকে আমার ওয়াইফ চিন্তিত। যদিও সরকারি বিভিন্ন অনুদান বা সহযোগিতা তার ফ্যামিলি পরবর্তীতে পেয়েছে, কিন্তু সবার কপালে তো এই সৌভাগ্য জোটে না। তো বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি মাসে দেখা যাচ্ছে যে এভারেজে 400 থেকে 500, ঈদের সময় 500 থেকে 600 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় ঈদের ছুটির সময়গুলোতে মাসে। এবং নর্মালি এভারেজে প্রায় প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় আপনার 420, 25, 26 এরকম মানুষ মারা যাচ্ছে। তারপরে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, তারা প্রবাসে কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনায় মারা যাচ্ছে। তা প্রতিনিয়ত কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা অপমৃত্যুগুলো হচ্ছে, যেগুলো আসলে স্বাভাবিক মৃত্যুর ভিতরে পড়ে না। তো এই সকল ব্যক্তিরাই আবার দেখা যাচ্ছে এরাই উপার্জনক্ষম পরিবারের, তো এই ফ্যামিলিগুলো কিন্তু পথে বসে যায়। তো এদের জন্য একটি সুন্দর সমাধান বীমা কোম্পানিগুলো নিয়ে এসেছে। সেটা হচ্ছে, এই বীমা কোম্পানিগুলো মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করছে। আপনি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেবেন, এর বিনিময়ে আপনি ঠিকমতো যদি প্রিমিয়াম বা আপনার বীমার কিস্তিটা যদি আপনি প্রদান করে যান, যে কোনো সময় যদি আপনি মারা যান, আপনার ফ্যামিলি যারা নমিনি থাকবে তারা কিন্তু ভালো একটি অ্যামাউন্ট তারা এই বীমা থেকে পাবে। যার কারণে বীমাটা আমাদের সবার ভালো করে জানা উচিত, বোঝা উচিত। এই বিমাই পারে আমাদেরকে সঞ্চয় এবং নিরাপত্তার সমাধান দিতে। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানে আলাদা আলাদা কাজ রয়েছে। ব্যাংকের একটি কাজ, এনজিওগুলোর আর একটি কাজ, এবং বীমা কোম্পানির কাজ কিন্তু অন্য। তো প্রত্যেকটি আলাদা আলাদা কাজ। তো আপনার বীমা কাজ ব্যাংক করতে পারবে না, ব্যাংকের কাজ এনজিও বা বীমা করতে পারবে না। এজন্য আমাদের বীমা সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের টোটালি আস্থা বলতে কিছুই নাই। বীমা সম্পর্কে আমাদের দেশের মানুষ জানে না, যেটুকু জানে ভুল জানে, বা বীমার প্রতি মানুষের আস্থা হারাই ফেলাইছে। কিন্তু এই মানব জাতির মুক্তির আসলে পথ কোথায়? এই যে যে সমস্যা, প্রতিনিয়ত মানুষের যে যে অনিরাপদ জীবন, এইটার নিরাপত্তার বিধান যদি আপনি করতে চান, তাহলে আপনাকে তো এই বীমার আশ্রয়ে আসতে হবে, আপনাকে তো বীমা করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এবং বিকল্প নাই বলেই তো সরকার বীমা কোম্পানিগুলোকে লাইসেন্স প্রদান করছে ব্যবসা করার জন্য। একটি ব্যাংকে যেভাবে আপনি বিশ্বাস করতে পারেন, একটি বীমা কোম্পানিকেও ঠিক সেভাবে আপনি বিশ্বাস করতে পারেন। কারণ কোনো ব্যাংকই কিন্তু সরকারি নয়, প্রত্যেকটি ব্যাংকই পাবলিক লিমিটেড কোম্পানি। প্রত্যেকটি ব্যাংকের শেষে লেখা থাকে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। তো লাইফ ইন্স্যুরেন্স গুলাও কিন্তু পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। তার মানে কি, এগুলো ব্যক্তি মালিকানাধীন শেয়ার হোল্ডারের মাধ্যমে পরিচালিত হয়, বাট এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি ব্যাংক এবং বীমা 24 ঘন্টা একদম এদের যে কেন্দ্রীয় সার্ভার, এটা সরকারি। যেমন বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকে কন্ট্রোল করে,
আবার ITR ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটা প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানির যে সার্ভার আছে, সেন্ট্রাল সার্ভার, এটা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করতেছে। এবং একজন গ্রাহক যখন বিমায় টাকা জমা দেয়, ওই গ্রাহককে কিন্তু তখন ওই বীমা কোম্পানি এট এ টাইম মেসেজ প্রদান করে জানায় দেয় যে হ্যাঁ আপনার টাকা জমা হয়েছে। এবং বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠান এগুলো মনিটরিং করে, রেগুলেশন করে, আইটিআর তরফ থেকেও কিন্তু ওই গ্রাহককে নিশ্চিত করা হয় যে হ্যাঁ মেসেজের মাধ্যমে যে আপনার টাকা জমা হয়েছে। তাহলে এখন তো আর ভয় পাওয়ার কোনো কারণ নেই বা অনাস্থার কোনো জায়গা নেই, কারণ যে জায়গায় আপনাকে সরকার নিশ্চিত করছে যে আপনার টাকা জমা হয়েছে এবং কোম্পানিও আপনাকে নিশ্চিত করছে, তাহলে তো এখন আর বিমায়, আমি মনে করি যে বিমায় প্রত্যেকটি মানুষের এখন টাকা পয়সা রাখা একটা সুন্দর পরিবেশ আছে। সবাই টাকা পয়সা বিমায় রাখতে পারে, বিমা করতে পারে। আর একটা বিষয় হচ্ছে, বিমা সম্পর্কে আমরা যেহেতু একেবারে অজ্ঞ, জানি না, যার কারণে আমরা প্রত্যেকটা গ্রাহক আমরা বিমা করার পরেই 2-1 বছর পরে আমরা চাই যে বিমাটা ভেঙে ফেলাবো। আমরা মনে করি যে ব্যাংকে টাকা রাখছি, যখন খুশি আমার টাকা আমি তুলে নিয়ে আসবো। বা এনজিওতে করলে যেরকম আমি একটা ডিপিএস করলাম, আবার মন চাইলে আমি ভেঙে নিয়ে আসলাম। বিমায় কিন্তু সেটা হয় না, কারণ ব্যাংকে আপনি টাকা, আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রাখতেছেন, প্রয়োজন হলে তুলে আনতেছেন, ওখানে কোনো চুক্তি হয় না। এনজিওতেও কিন্তু আপনি কোনো চুক্তি করেন না। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে যখন আপনি একটা জীবন বীমা পলিসি কেনেন, ক্রয় করেন, তখন কিন্তু আপনার সাথে, গ্রাহকের সাথে কোম্পানির একটা চুক্তি হয়। এই চুক্তির কিছু শর্ত থাকে, এই শর্তগুলো কিন্তু কোনো গ্রাহক জানে না। প্রত্যেকটি গ্রাহকের কিন্তু করার আগে জায়গা জমি বিক্রি করার সময় যেরকম আপনার জানার দরকার আছে যে আপনি জমি কতটুকু বিক্রি করতেছেন। আপনি যদি দলিল না পড়েন, আপনাকে তো যে যার কাছে আপনি বিক্রি করতেছেন সে চাইলে তো আপনাকে ঠকাইতে পারে। আপনি তার সে আপনার 1 শতক জমির কথা বলে সে আপনার কাছ থেকে 5 শতক জমি নিয়ে যেতে পারে। তা আপনাকে তো আগে দলিলটা পড়ে দেখতে হবে যে আমি কতটুকু জমি দিচ্ছি, এটা ঠিকভাবে লেখা আছে কিনা। তা আপনি যে বীমাটা করবেন, আপনি যে ফর্মে সাইন করবেন, তো আপনার তো আগে এটা নিশ্চিত হতে হবে, শিওর হতে হবে যে বিমাটা আসলে নিয়ম কি, আপনি কিভাবে কতটুকু লভ্যাংশ পাবেন, আপনি মারা গেলে কত কত টাকা পাবেন, কিভাবে পাবেন, আপনার বিমাটা কিভাবে চালাইতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে বিস্তারিত জানতে হবে। তো এই বিষয়ে আমি কিছু কথা বলি। আমাদের বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে পলিসিগুলো বিক্রি করে, অধিকাংশ বিমার মেয়াদ থাকে আপনার সর্বনিম্ন 10 বছর, 12 বছর, 15 বছর এবং উপরে আরো থাকে। তো এটা একটা লং টাইম প্রসেস। একটা গ্রাহক যদি এখন বলে যে আমি বীমা করছি, 2 বছর পরে আমি বীমাটা ভেঙে ফেলবো, এটা কিন্তু সম্ভব না। একান্ত যদি একটা গ্রাহক বীমাটা ভাঙতে চায়, তাকে 2 বছরের যে পরিমাণ টাকা জমা হওয়ার কথা, ওই টাকাটা তাকে পুরো পরিশোধ করতে হবে। এরপর ওই গ্রাহক ওই পলিসি ভাঙার আবেদন করতে পারবে। এবং আবেদন করলে উনি যদি সঙ্গে সঙ্গে টাকাটা তুলে নিতে চায়, তখন উনি কিন্তু পুরো টাকা পাবে না। 2 বছর উনি যে টাকা পরিশোধ করবে, এটা অর্ধেক টাকা কিন্তু উনি ফেরত পাবে। 1 বছরের টাকা বা অর্ধেক, মানে বাকি অর্ধেক টাকা কিন্তু উনি পাবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই গ্রাহক যদি 2 বছরের যে টাকা জমা হওয়ার কথা, এই টাকা পরিশোধ না করে যদি টাকা ফেরত চায় বা ওই বীমা যদি আর না চালায়, তাহলে ওই গ্রাহক কিন্তু আর 1 টাকাও পাবে না। এবং তাকে যে বীমা যে কর্মী করাইছে তার কাছেও সে চাইতে পারবে না, এবং কোম্পানির কাছ থেকেও সে পাবে না, কারণ এটাই আইন। এটা আপনার ভালো লাগলেও কিছু করার নেই, খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ এটা তো সিস্টেমটা এভাবেই চলে। তো আমাদের গ্রাহকদের এই জিনিসগুলো আমরা জানি না যে 2 বছর একটা বীমা না চালাইলে এই টাকাটা সরকারি আইন অনুযায়ী বাজেয়াপ্ত হয়, এই টাকাটা দাবি করার কোনো অপশন, সুযোগ থাকে না। এখন আপনি আপনার বীমা 10 বছর, 15 বছর, 12 বছর যে মেয়াদি হোক, এই মেয়াদ পর্যন্ত আপনাকে পুরোপুরি শেষ করতে হবে যদি আপনি বেঁচে থাকেন। আপনি যদি শেষ করেন, তাহলে আপনি পুরো টাকাটা একটা নির্দিষ্ট লভ্যাংশ সহ আপনার টাকাটা আপনি ফেরত পাবেন। তাহলে এই জায়গাতে আপনার লস করার কিছু নাই, হারানোর কিছু নাই। আপনার টাকা অল্প অল্প করে সঞ্চয় করে আপনি একটা বড় অ্যামাউন্ট পাচ্ছেন, এটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ বা যে কোনো কাজে আপনি করতে পারবেন। এখন আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগে যদি এই বীমাটা চান যে আপনি ভেঙে ফেলাবেন, তাহলে কিন্তু আবার আপনার টাকা আপনি পুরো টাকা পাবেন না। যে টাকা জমা হবে ওই জায়গা থেকে কিন্তু আপনি অনেক টাকা কম পাবেন, প্রায় আপনি অর্ধেক টাকা পাবেন। এটা বীমার নিয়ম, বীমা এভাবেই চলে। তাহলে আপনাকে বীমা করলে মাথায় রাখতে হবে যে বীমা আপনাকে শেষ পর্যন্ত চালাইতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি বীমা বন্ধ করেন, 4, 5, 6, 7 বছর, 8, 9 বছর এরকম সময় যদি আপনি বন্ধ করেন যে আপনি আর বীমা চালাবেন না, সেক্ষেত্রে 2 বছর চালানোর পরে কিন্তু টাকাগুলো, মেয়াদ টাকাগুলো আপনি চাইলে তুলতে পারেন। তবে ওই টাকাটা আপনি মেয়াদ শেষে যদি তোলেন, আপনার হয়তো সামান্য কিছু টাকা কেটে রাখবে। কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে তুলে নেন,
মেয়াদ যে 10 বছরের একদিন আগেও যদি আপনি তোলেন, তাও কিন্তু আপনি অনেকগুলো টাকা কম পাবেন। আপনি ধরেন বীমা চালালেন না, আপনার বছর 2-4 বছর যাই চালাবেন, মেয়াদ শেষে যে যখন টাকাটা তুলবেন সঙ্গে সঙ্গে না তুলে মেয়াদ শেষে তুললে আপনি সামান্য কিছু টাকা কেটে রেখে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। আর যদি এই বীমা আপনি বীমা চালিয়ে যাচ্ছেন, মেয়াদের মধ্যে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার যে ডেটে ডিউ ডেট থাকবে, যে এই ডেটে আপনার বীমার টাকা দেওয়ার কথা, কিস্তি বা প্রিমিয়াম দেওয়ার কথা, ওই ডেটের 30 দিনের ভিতরে আপনার বীমার টাকা পরিশোধ যদি আপনি না করেন এবং এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে কিন্তু আপনি মৃত্যু দাবি পাবেন না। আপনার যখন যে ডেট থাকবে কিস্তি দেওয়ার, সেই ডেট থেকে 30 দিনের ভিতরে, সর্বোচ্চ 30 দিনের ভিতরে আপনার ওই কিস্তি বা প্রিমিয়াম আপনার কোম্পানিকে প্রদান করতে হবে। এই কথার মানে হচ্ছে যে আপনার বীমা কিন্তু আপনাকে নিয়মিত চালাই যেতে হবে। যদি আপনি নিয়মিত না চালান, যদি বন্ধ রাখেন, ওই অবস্থায় আপনার যত টাকাই জমা থাক না কেন, একটি বন্ধ পলিসি, ওই গ্রাহক যদি মারা যায় তাহলে সে কিন্তু মৃত্যু দাবি পায় না। তো এই বিষয়গুলো আমাদের গ্রাহকরা জানে না। অতীতে কারা বীমা করাইছে, কেমন কর্মী বীমা করাইছে, তারা আসলে মানুষকে কি বলে করাইছে সেটা আমি জানি না, আমি মাহফুজ সেটা জানি না। কিন্তু আমি কি করতেছি এটা আমি সে বিষয়ে সচেতন। আমি এমন কোনো কথা বলবো না যে এটা বীমার আইনে নাই, বীমার সিস্টেমে নাই, এবং আমি এমন কোনো কথা বলবো না যে এটা আমি গ্রাহকরা যে সার্ভিসটা দিতে পারবো না। আমি সে ধরনের কোনো ওয়াদা, কমিটমেন্ট, কোনো ভ্রান্ত তথ্য আমি দিতে পারবো না, দেওয়ার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে আমাদের গ্রাহকদের এই বীমার এই বিষয়গুলো জানতে হবে। আপনি যদি নিয়ম মেনে বীমা করেন, তাহলে বীমার থেকে ভালো কোনো জিনিস নাই। কেন নাই? কারণ এখানে আপনার সঞ্চয় হচ্ছে, আপনি আপনার জীবনের নিরাপত্তা পাচ্ছেন, আপনি অসুস্থ হলে ট্রিটমেন্ট ভাতা পাচ্ছেন। তাহলে এই বীমা তো খারাপ হইতে পারে না। একটা জিনিস যেটা আপনার বিপদের কাজে আসে, যেটার মাধ্যমে মানুষের উপকার হয়, এটা কিভাবে মানে খারাপ হতে পারে, এটা কিভাবে সুদ হতে পারে, এটা কিভাবে নিষিদ্ধ হতে পারে, এটা কিভাবে হারাম হতে পারে? এটা অবশ্যই ভালো, এবং এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো আমাদের বাংলাদেশের মানুষ প্রায় 15-20 কোটি মানুষ, বা আসলে এক্স্যাক্টলি আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু এরকমই হবে। তো এত মানুষ, প্রায় 20-25 কোটি মানুষ আমরা, কিন্তু আমাদের বীমার হার অত্যন্ত কম। আমাদের খুবই অল্প সংখ্যক মানুষ, একদম নগণ্য, 1%, 2%, বা আসলে 1%ও মনে হয় না যে বীমার আওতায় আছে। তাহলে বাকি টোটাল জনগোষ্ঠীটা বীমার আওতার বাইরে। তাহলে প্রতিদিন এই কোটি কোটি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এরা রোডে ঘাটে বেরোচ্ছে, এদের কর্ম করতেছে, প্রত্যেকটি কর্মক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকে। তো এই মানুষগুলোকে আমাদের বীমার আওতায় নিয়ে আসতে হবে, কারণ যাতে এরা বিপদে পড়লে এদের ফ্যামিলিগুলো বা এরা যেন একটা টাকা পায়, যেটা দিয়ে এদের বিপদের সময় কাজে লাগে। তো এই বিষয়ে আমি মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। যেহেতু আমি বীমা পেশায় আছি, আমি এটা নিয়ে কাজ করে যাব। আপনাদের সবার সাপোর্ট চাই। আমার ভিডিওটি আপনারা সবাই দেখে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রদান করবেন, এবং আমার ভিডিওটি সবাই তার আইডিতে শেয়ার করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।